অকপটের স্বীকারোক্তিতে আবারও হই হুল্লোড় সৃষ্টি হলো সকলের মধ্যে। কাজিন শ্রেণীর মধ্যে ছোট থেকে শ্রাবণ ছিল ঘাড় তেরা এবং চাপা স্বভাবের একটি ছেলে। তার ভেতরের খবর বাহিরে আনা ছিল যেন দুঃসাধ্য একটি কাজ। তাদের মধ্যকার অনেক মেয়ে কাজিনই ছোট থেকে লাইন মারতে চেয়েছিল শ্রাবণকে, কিন্তু বরাবরই তাদের সুন্দর করে এড়িয়ে গিয়েছে শ্রাবণ। অথচ সেই ছেলে কিনা একটা মেয়ের সাথে এত বছরের প্রণয়ের সম্পর্ক করে বিয়ে করে নিল, আবার কি সুন্দর করে সকলের সামনে নিজের অভিব্যক্তি স্বীকারও করে নিচ্ছে। এতে যেন সকলের চরম অবাক। অবন্তী বলে উঠল, সবাই শান্ত হও, কাজের কথায় আসি। শোনো ভাইয়ারা, তোমাদের বাসর ঘর আমরা অনেক কষ্টে সাজিয়েছি, তাই আমাদের সাজানোর ঘরে গিয়ে এমনি এমনি রোম্যান্স করা তো চলবে না। সৌহার্দ্য বিরক্ত হয়ে বলল, কষ্ট করে প্রেম করে বিয়ে করলাম আমরা, বাসর সাজালি আমাদের টাকায়, আবার বউকে সারা জীবন সহ্য করব আমরা, অথচ টাকা দিব তোদের? কাবি নেহি। ভাইয়া, এদের জোরে একটা ধমক দাও তো, আমি আছি তোমার পেছনে। মুহূর্তেই ক্ষেপে উঠল সকলে। শুরু হলো বাকবিতণ্ডা। অতি কথা বিরক্ত লাগছে শ্রাবণের, তাই ওদের থামিয়ে দিয়ে শুধালো, অ্যামাউন্টটা বলে শান্তি পা অ্যান্ড শান্তি দে। হাসি ফুটে উঠল সকলের মুখে। রূপা সৌহার্দ্যকে ভেঙচি কেটে শ্রাবণের উদ্দেশ্যে বলল, দেখো ভাইয়ারা, বেশি কোনো দাবি আমাদের নেই। শ্রাবণ ভাইয়ের বাসরঘর আলাদা এবং স্পেশালভাবে সাজানো, প্লাস পুরনো সাজ উঠিয়ে বড় ভাবিকে আবার নতুন করে সাজানোর জন্য শ্রাবণ ভাই দিবে 25,000 টাকা। আর সৌহার্দ্য ভাইয়ের জন্য অত খাটতে হয়নি বলে ও দিবে 20,000 টাকা। অন্তরাত্মা কেঁপে উঠল সৌহার্দ্যের। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, তোরা কি ডাকাত নাকি রে? একসাথে আমাদের দুই ভাইয়ের কাছ থেকে 45,000 টাকা চেপে দিবি? এই টাকা কি গাছে ধরে নাকি? 2,000 টাকা দিছি, ভাগ বটরা করে নিস। তেতে উঠল রুয়েল, বলল, এসব বলতে তোর লজ্জা করে না? বিদেশে হাইফাই চাকরি করিস, মাস শেষে ডলার কামাস, আর এখানে এসে এমন ছেঁচামি করিস? মাত্র 20,000 তো চেয়েছে ছোটো বোনেরা, টাকা তো তোদের অভাব নেই। নিজেরা স্যাঁচরামি করে আমাকে স্যাঁচরা বানাচ্ছ, শ্যাম অন। শ্রাবণ কিছু একটা ভেবে নিয়ে বলল, আমার বাসর ঘর প্লাস বউকে সাজানোর পুরো আইডিয়া আমার। পুরো শপিং মল, ফুলের দোকান খুঁজে খুঁজে সব কিছু আমি এনে দিয়েছি তোদের। বাহির থেকে লোক আনিয়ে এসব করালে হাইস্ট 10,000 খরচ হতো, এর বেশি কিন্তু নয়। তবু তোরা আমার ভাই বোন, তাই 15,000 দিতে রাজি আছি। এর থেকে একটা টাকাও বেশি দিব না। এবার বাকিটা তোদের মর্জি, ভেবে দেখ। তাদের সামনে থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো সকলে। আলোচনা চলল কি করবে। নিবিড় ফিসফিস করে বলল, শ্রাবণ যে ঘাড় তেরা, আমি তো ভেবেছিলাম একটা টাকাও ওর থেকে আদায় করতে পারবো না, তারপরেও 15 রাজি হয়েছে। এটা হাতে চাঁদ পাওয়ার মতো, তাই চুপচাপ মেনে নে। নিবিড়ের কথায় সম্মতি জানালো সকলে। পুনরায় এসে দাঁড়ালো তাদের সম্মুখে। রূপা বলল, ওকে, তোমার কথায় রাজি আমরা। নগদ 15,000ই দাও তবে। বলেই হাত বাড়ালো। মুচকে হেসে পাঞ্জাবের পকেট হতে চকচকে 1,000 টাকার বান্ডেল বের করে দিল শ্রাবণ। সকলে আবারও আনন্দে চিৎকার দিয়ে উঠল। সৌহার্দ্য কাচুমাচু মুখ করে বলল, আমার থেকেও 5,000 কম রাখলে হয় না? শ্রাবণ ভাইয়ার মতো যুক্তি দেখা, তারপর ভেবে দেখব। কি যুক্তি দেখাবে ভাবতে লাগলো সৌহার্দ্য, কিন্তু খুঁজে পেল না কিছুই। বাধ্য হয়ে পকেট হতে সেও বের করলো একটা বান্ডেল। রুয়েল গুনল টাকাটা, কিন্তু এখানে 20,000-এর বদলে আছে 14,000। রেগে গেল তারা, প্রতিবাদ করে বলল, এটা কিন্তু ঠিক নয় সৌহার্দ্য, বাকি 6,000 দিয়ে বলছি। নিবিড় ঘোর প্রতিবাদ করে বলল, উফ, বাকির নাম ফাঁকি, টাকা ছাড়া ঘরের চৌকাঠ মারানো নিষিদ্ধ। সকলের মুখ গুরু গম্ভীর। সৌহার্দ্য অসহায় মুখ করে বড় ভাইয়ের পানে তাকালো। বাচ্চাদের মতো পাঞ্জাবের হাতা টেনে বলল, ভাইয়া দিয়ে দাও না। বিরক্তির সহিত তার পানে তাকায় শ্রাবণ। সৌহার্দ্য ফের বলে, প্রমিস, শোধ করে দিব।
ভাইয়ের অসহায় মুখ দেখে না করতে পারে না শ্রাবণ। এমন ঝামেলায় পড়তে হবে ভেবে আগেই সে নিজের কাছে ভালো পরিমাণের ক্যাশ রেখে দিয়েছিল, তাই চুপচাপ দিয়ে দেয় তাদের টাকাটা। টাকা কে দিল তা নিয়ে হলো না কারো মধ্যে কোনো মাথা ব্যথা। টাকা নিয়ে দু ভাইকে অভিনন্দন জানিয়ে প্রস্থান করলো সকলে। বাহিরের সমস্ত হইচই কর্ণগোচর হলো অনুভার। লজ্জায় পুরো দেহ তার কাঁপছে, ক্ষণে ক্ষণে শুকনো ঠোক গিলে চলেছে। এসি চলার পরেও হাত পা ঘেমে নিয়ে একাকার। তাদের হই হুল্লোড় বন্ধে তার মানে শ্রাবণ আসছে। ঘরে প্রবেশ করলো সৌহার্দ্য। দরজা আটকে দিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে ধপাস করে বসে পড়ল বিছানায় নববধূর সম্মুখে। দুই হাত দিয়ে ঘুমটা সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, মাশাল্লাহ, অপূর্ব। লজ্জায় কুকড়ে গেল প্রান্তি। তার থুতনি ধরে মুখ উঁচু করল সৌহার্দ্য। ললাটে গভীর চুম্বন আঁকল। চোখ বন্ধ করে নিল মেয়েটি। খামচে ধরল স্বামীর পাঞ্জাবি। সৌহার্দ্য হাসল, ফিসফিস করে বলল, প্রান্তি লজ্জা পেতেও জানে? কই, জানতাম না তো। লজ্জার পরিমাণ বৃদ্ধি পেল প্রান্তির। দুষ্ট হাসল সৌহার্দ্য, বলল, লজ্জাবতীকে নির্লজ্জবতী করার ক্লাস শুরু করব। কথার অর্থদ্বার বুঝতেই এবারও চুপ রইল প্রান্তি। নীরবতায় যেন সম্মতির লক্ষণ। সৌহার্দ্য হাসল, সঙ্গে আনা উপহারটা স্ত্রীর হাতে দিয়েই আবারও চুম্বন আঁকল অধরে। এদিকে ঘড়ির কাঁটা এক ঘর হতে আরেক ঘরে স্থির হলো। 12:30 প্রায় বেজে গেছে, অথচ এখনও ঘরে প্রবেশ করেনি শ্রাবণ। চিন্তিত হলো অনুভা। এতক্ষণে তো তার এসে পড়ার কথা, তাহলে কোথায় গেল শ্রাবণ? ধীরে ধীরে সময় অতিবাহিত হলো বেশ কিছুটা। মোবাইল হাতে নিল অনুভা। অন করতেই দৃষ্টিগোচর হলো শ্রাবণ দিয়ে সেভ করা নাম্বারটি থেকে গুনে গুনে 11টি মিসড কল। শঙ্কিত হয়ে উঠল তার মন। মোবাইল সাইলেন্ট থাকায় টের পায়নি কিছুই। কম্পিত হাতে দ্রুত কল লাগালো নাম্বারটিতে। রিসিভও হলো সঙ্গে সঙ্গে, যেন চাতক পাখির ন্যায় তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। তাকে কিছু বলতে না দিয়ে সুগভীর কণ্ঠে শ্রাবণ বলে উঠল, ঘর থেকে বের হয়ে হাতের ডানে হাঁটলেই সিঁড়ি পেয়ে যাবে। সিঁড়ি বেয়ে ছাদে চলে এসো। এর বেশি একটা বাক্য খরচা করলো না শ্রাবণ, কেটে দিল কল। বড়ই আশ্চর্য হলো অনুভা। এত রাতে ঘরে না এসে তাকে ছাদে কেন ডাকলো ছেলেটি? মাথা হতে দু পাটটা খুলে বিছানায় রেখে দিল অনুভা। পরনের অমায়িক কাজ করা শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে বের হলো ঘর থেকে। নুপুরের রিনছিনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ভয়ে লজ্জায় কেঁপে উঠল অনুভার মন। হঠাৎ কেউ দেখে ফেললে কি মনে করবে? হাঁটার গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে পা ফেলতে লাগলো সম্মুখ পথে। তবুও নুপুরের শব্দ হচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অনুভা। চারিপাশে চোখ বুলিয়ে অবশেষে দেখা মিলল শখের পুরুষের। রেলিংয়ে হেলান দিয়ে আকাশপানে মনোযোগী দৃষ্টিতে চেয়ে আছে। স্ত্রীর উপস্থিত টের পেতে সম্মোহনী স্বরে বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। তাই করল অনুভা। আটকে দিল ছাদের দরজা। ছোট ছোট কদমে এগিয়ে এসে সেও রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো পাশে। মিহি স্বরে শুধালো, এত রাতে ছাদে ডাকলে কেন? আকাশ হতে দৃষ্টি সরিয়ে সেই দৃষ্টি স্ত্রীর পানে স্থির করল শ্রাবণ। সোনালি রঙের সুতোয় বোনা চোখ ধাঁধানো সুন্দর শাড়িটি যেন সঠিক অঙ্গতে স্থান পেয়েছে। শাড়িটি তাঁতিপাড়া থেকে মন মতো ডিজাইন করে বানিয়ে এনেছিল শ্রাবণ। ইচ্ছে ছিল যেদিন অনুভা নামক মেয়েটিকে সে জীবনে পেয়ে যাবে সেদিন তাকে মনের মতো সাজাবে। সাজাবে ফুলে ফুলে ফুলপরি। তাই হয়েছে, নিখুঁতভাবে শাড়িটা পরানো হয়েছে তাকে। শরীরে বিভিন্ন জাতের ফুলের গহনা, মোটা করে কাজল টানা চোখ, ঠোঁটে লিপ বাম। এর বেশি আর সাজ নেই। চুলগুলো খোপা করা, কিন্তু তার উপর দিয়ে ছোট ছোট চুলগুলো বাতাসের তালে তালে এলোমেলো হয়ে উঠছে। এক অদৃশ্য ঘোরে আবদ্ধ হয়ে উঠল শ্রাবণ। দৃষ্টিতে জমা হলো তীব্র প্রেমের নেশা।
শক্ত করে জড়িয়ে ধরল অনুভার কোমর। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজের ঠোঁটের ভাঁজে আবদ্ধ করে নিল রমণীর তুলতুলে নরম ঠোঁট। এহেন কাণ্ডে বিস্মিত হলো অনুভা। কিছুই যেন পূর্বে আঁচ করতে পারেনি সে। নিস্তেজ হয়ে এলো তার শরীর। বাধা দেওয়ার মতো সমস্ত শক্তি লোপ পেল। পূর্ণিমার চাঁদ হলদে আলোয় আলোকিত হয়ে উঠেছে ধরণী। ছাদের টবে লাগানো কামিনী ফুলের সুবাস ছড়িয়েছে চারিদিকে। তার সাথে পাল্লা দিয়ে বইছে মৃদু বাতাস। দূর পথ হতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভাসছে। ভাসছে ছিছি পোকার গান। প্রেমময় একটি মুহূর্ত। কিছু সময় অতিবাহিত হতে শ্রাবণ তার ওষ্ঠধয় ছেড়ে দিল। নিতে লাগলো ভারী শ্বাস। অনুভার একই অবস্থা। লজ্জায় বন্ধ চোখ মেলতে পারছে না কিছুতেই। এমন একটি কাণ্ড ঘটার পর কি করে সম্মুখ পুরুষটির চোখে চোখ রাখবে সে? ধীরে ধীরে বাঁধন শক্ত হলো শ্রাবণের। শাড়ি ভেদ করে অনেক আগেই উন্মুক্ত উদরে হাত এসে প্রবেশ করেছে। মেয়েটির অস্বাভাবিক হৃদস্পন্দন, উত্তপ্ত শ্বাস প্রশ্বাস খুব ভালো করে টের পাচ্ছে। কিছু সময় কেটে গেল। এক রাশ লজ্জা নিয়েই পিট পিট করে তাকালো অনুভা। ফের দৃষ্টিগোচর হলো সেই মাদকতা মেশানো এক জোড়া দৃষ্টির। দৃষ্টিটি প্রকাণ্ড গাঢ় তার উপর। শরীরের ভারসাম্য যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে অনুভার। জড়িয়ে ধরল পুরুষটিকে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। বাঁধন শক্ত হয়ে এলো। ফুপিয়ে কান্না করার শব্দ ভেসে এলো শ্রাবণের কর্ণে। অথচ সে কিছুই বলল না, বাধা দিল না। এ যেন কান্না দুঃখের নয়, এ কান্না হচ্ছে সুখের। শ্রাবণ বলেছিল, আমি তোমায় সুখের অসুখে ডুবিয়ে রাখবো নোভা। সেই বাক্যটি এই মুহূর্তে বারংবার প্রতিধ্বনি হতে লাগলো অনুভার কানে। এই কি তবে সেই সুখ? ভালোবাসার প্রাপ্তি বুঝি এত সুখকর? গলা জড়িয়ে গেল অনুভার। চোখের পানি নাকের পানি একত্র হয়ে তা লেগে গেল শ্রাবণের পাঞ্জাবিতে। আজ সকল জড়তা এক পাশে সরিয়ে দিয়ে জড়ানো কণ্ঠে অনুভা স্বীকার করে বসল নিজের মনের গহীনে লুকায়িত সেই চিরায়ত সত্য কথাটা। ভালোবাসি শ্রাবণ, অনেক ভালোবাসি তোমায়। শ্রাবণ হাসল, যেই হাসির কোনো শব্দ নেই। এই হাসির প্রাপ্তির হাসি। তার মনটা নড়ে উঠল। পুরুষালী কঠোর চোখ দিয়েও হলো দু ফোঁটা বর্ষণ, যা দৃষ্টি অলক্ষ্যে থেকে গেল সুখী রমণীর। মাথায় আলতো চুমু খেয়ে তাকে শপাত করে পাজা করে তুলে নিল শ্রাবণ। ফিসফিসানো গাঢ় স্বরে প্রয়োগ করে সুগভীর বাক্য, আধারিয়া রজনীর আধার সরিয়ে আলোকিত করা ওই চন্দ্রের চেয়েও সুন্দর আমার নোভা। কামিনী ফুলের গন্ধের চেয়েও মোহনীয় আমার নোভার দুটো ঠোঁট। শ্রাবণ নামক পুরুষটির উপরই শুধু নিহিত হোক নোভার সকল সুখ। লজ্জায় কুকড়ে গেল অনুভা। প্রিয়তমের পাঞ্জাবি খামচে ধরে প্রশস্ত পক্ষে গুছল মুখ। কিন্তু ঘোর কাটল না শ্রাবণের। তাকে কোলে নিয়েই নিচের দিকে যেতে যেতে ফিসফিসিয়ে আবদার করল, আজ পুরোপুরিভাবে আমার হবে মেঘফুল। শত জড়তা লজ্জার দেয়াল ভেঙে চুরে দিয়ে আমার হবে তোমার পবিত্র দেহে আমার ভালোবাসার স্পর্শ আঁকতে দিবে। এত সুমধুর আবদার নাকচ করতে পারল না অনুভা। সেও চায় পুরোপুরিভাবে শ্রাবণের হতে। লাজুক স্বরে ছোট্ট করে উত্তর দিল, হুম। আজকের দিনটি শুরু হলো হাজারটা অনিয়ম দিয়ে। শ্রাবণ সৌহার্দ্য কেউই আজ সকাল সকাল হাঁটতে বের হলো না। খোলা আকাশের নিচে বসে তাদের চা খাওয়া হলো না। এখনো গভীর ঘুমে আচ্ছন্ন তারা। গোসল সেরে এসে বাসি ফুলগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়ল অনুভা। ভেজা চুল দিয়ে গড়িয়ে পড়ছে পানি, যার দরুন কোমরের কাছের শাড়ির অংশটি ভিজে লেপ্টে গেছে শরীরের সঙ্গে। ঘরদোর পরিষ্কার করে ময়লাগুলো এক পাশে রেখে দিয়ে আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। নিজের পানে নিজে তাকাতেই যেন লজ্জাবোধ হচ্ছে মেয়েটার। গতকাল রাতের কথা মনে পড়তে বারবার কেঁপে উঠছে সর্বাঙ্গ। নিচে যেতে ভীষণ লজ্জা লাগছে।
ভেজা চুল দেখে কি মনে করবে সকলে? সকাল হয়ে গেছে অনেক আগে, এতক্ষণ ধরে ঘরে বসে থাকাটাই বা কেমন দেখায়। লজ্জার ঠেলে আশেপাশে তাকালো অনুভা। ড্রেসিং টেবিলের উপর পেয়েও গেল হেয়ার ড্রায়ার, তাই আর বিলম্ব না করে সুইচ অন করে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তখনই শব্দ হলো ওয়াশরুমের দরজার। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল বিছানা ফাঁকা। তার মানে শ্রাবণ উঠে গেছে। সময় নিয়ে চুল শুকিয়ে বিছানা গোছাতে গোছাতে চলে এলো অনুভা। কাবাট খুলে নতুন বিছানার চাদর বের করে তা বিছাতে লাগলো। ওয়াশরুমের দরজা খুলে তখনই বেরিয়ে এলো শ্রাবণ। তোয়ালে দিয়ে ভেজা মাথা মুছতে মুছতে তাকালো স্ত্রীর পানে। বারান্দায় আধো ভেজা তোয়ালে মেলে দিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল স্ত্রীকে। অনুভা চমকালো। তার কাঁধে থুতনি ঘষে আহ্লাদে সুরে শ্রাবণ বলল, স্বামীর ছোঁয়া পেতে না পেতেই দেখছি তোমার সৌন্দর্য বেড়ে গেছে নোভা। আমারটা কেন বাড়ল না? আমিও তো এই প্রথম বউকে আদর করলাম। হতভম্ব হয়ে গেল অনুভা। কনুই দিয়ে গুঁতো মারল তার পেটে। খানিকটা ব্যথা পেল শ্রাবণ। তাকে ছেড়ে পেটে হাত দিয়ে বসে পড়ল। রাগত স্বরে অনুভা বলে উঠল, তুমি সত্যি একটা অসভ্য, মুখে যা আসে তাই বলে দেবে। আজব, আমি একটা লয়াল ছেলে, মনে যা আসবে তাই তো বউয়ের সামনে প্রকাশ করব, তাই না? সরো এখান থেকে, বিছানা গোছাতে দাও। না সরলে কি করবে? রাগ তরতর করে বৃদ্ধি পেল অনুভার। বালিশটা শ্রাবণের দিকে ছুঁড়ে মেরে মাথায় ঘোমটা টেনে হাঁটা ধরল দরজার দিকে। বলল, নিজে গুছিয়ে নাও, সবটা সুন্দর করে গোছাবে বলে দিলাম। আল গোছে হাসল শ্রাবণ। ততক্ষণে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেছে অনুভা। সোফায় বসে চা খাচ্ছেন আর যা ননদের সঙ্গে গল্প করছেন শান্তা। বড় পুত্রবধূকে দেখতেই প্রসন্ন হেসে শুধালেন, ঘুম ভেঙেছে? এহেন প্রশ্নে সকলের সামনে খানিকটা লজ্জা পেল অনুভা। উপর নিচ মাথা নাড়ালো। শান্তা পুনরায় বললেন, শ্রাবণ উঠেছে? উঠলে টেবিলে নাস্তা বেড়ে রাখা আছে, ওগুলো নিয়ে ঘরে চলে যাও। দুজনে একসঙ্গে গিয়ে খেয়ে নাও। আহত দৃষ্টিতে শাশুড়ির পানে তাকালেন অনুভা। এই তো ছেলেটার লাগামহীন কথায় বিরক্ত হয়ে সে নিচে চলে এসেছিল, এখন কিনা আবার তার কাছে যেতে হবে। দূর দূর, তার করুণ চাহনি আর দৃষ্টিগোচর হলো না শান্তার। তিনি তো গল্প করাতে মনোযোগী হয়ে উঠলেন, তাই বাধ্য হয়েই খাবার নিয়ে পুনরায় ঘরে চলে গেল অনুভা। কিছুক্ষণ বাদে নিচে নেমে এলো প্রান্তি এবং সৌহার্দ্য। তারাও একসঙ্গে নাস্তা করে নিল। অর্থিকা এবং ফায়াজ একই ইউনিভার্সিটি এবং একই ব্যাচের স্টুডেন্ট। যদিও তাদের ডিপার্টমেন্ট ছিল সম্পূর্ণ আলাদা, তবুও প্রথমে এই মেয়েটি ফায়াজের নজরে পড়েছিল নবীন বরণের দিন। তখন তারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ক্যাম্পাসে আগমন ঘটেছে নতুন শিক্ষার্থীদের। নতুন ফুল দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানানোর দায়িত্ব এসে পড়েছিল তাদের উপর। বন্ধুদের বিভিন্ন কথাবার্তার উদ্বেগপূর্ণ শক্তি সেদিন বের করে এনেছিল অর্থিকার প্রাণোচ্ছল হাসি খুশি রূপটা। এই রূপেই তখন মুগ্ধ হয়েছিল সদ্য যৌবনে অতিবাহিত করতে থাকা যুবকটি। সেদিন পুরোটা সময়ই সে মেয়েটির পানে নিষ্ফল দৃষ্টিতে তাকিয়েছিল। তার এই প্রেমে পড়ার কাহিনীটা একসময় বন্ধুদের নজর এড়ায় না। তখন সবাই তাকে চেপে ধরে। সবার জোড়াজুড়িতে নিজের মনের গহীনে হুট করে আগমন ঘটা এক রমণীর প্রতি প্রেমের কথা তাদের জানিয়ে দেয় ফায়াজ। তারপর বন্ধু মহলে যেন এটাই হয়ে ওঠে অতীব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সবার কথায় এবং ভরসায় ধীরে ধীরে সে ভাব জমায় অর্থিকার সাথে। শুরু হয় দুজনের বন্ধুত্ব। কিন্তু ফায়াজ আর বলতে পারে না নিজের মনের কথা, বলতে পারে না এই বন্ধুত্বের পিঠে লুকিয়ে থাকা অনুভূতিগুলোর কথা। এভাবেই শেষ হয় ভার্সিটি লাইফ। কয়েক মাস বাদে হুট করে একজন বন্ধুর থেকে ফায়াজ জানতে পারে যে অর্থিকার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তখন কি কষ্টটাই না পেয়েছিল ছেলেটা। মধ্যরাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে হাজির হলো প্রিয়তমার বাড়ির সম্মুখে। একের পর এক কল দিয়ে ভঙ্গ করলো অর্থিকার আরামদায়ক ঘুম। মোবাইল সাইলেন্ট করা না থাকায় ঘুম থেকে জেগে উঠল অর্থিকা।
কল রিসিভ করে কানে ধরতে শুনতে পেল করুণ কণ্ঠস্বর। অর্তিকা, ঘুমের রেশ বিলীন হয় অর্থিকার। আশ্চর্য হয়ে শুধায়, ফায়াজ, নিচে আসবে অর্তিকা? নিচে আসবো মানে? এসো না, আমি দাঁড়িয়ে আছি নিচে, প্লিজ একটিবার আসো। দৌড়ে বারান্দায় চলে আসে অর্থিকা। তার বারান্দা থেকে রাস্তাটা খুব ভালো করেই দেখা যায়, তাই ফায়াজকে দৃষ্টিগোচর হতে আরও বেশি সময় লাগে না অর্থিকার। শুধায়,